যে গত 15 বছরে এই দলটার মধ্যে কি এমন বদল হলো যে 15 বছর ক্ষমতায় থাকার পরে দলটা আজকে এইভাবে ভেঙে ভেঙে একেবারে শেষ হয়ে গেল? দেখুন, প্রথমেই আমি একটা কথা বলি যে আপনি প্রিলুডে যে পার্টটা বললেন তার রাজনৈতিক পার্টটা নিয়ে নিশ্চয়ই আমি বলবো, যেটা আমি জানি। কিন্তু এই কারোর বাড়িতে পুলিশ কেন যাচ্ছে, তালা ভেঙে কী তদন্ত করতে যাচ্ছে, কী বিষয়ে ইনভেস্টিগেশন হচ্ছে, কী তারা খুঁজছে, তারা কিসে জড়িত, এই বিষয়গুলোর কিন্তু আমার কোনো নলেজ নেই। আমি পলিটিক্যাল পার্টটা একদম, সেটা তদন্ত সাপেক্ষ, তদন্তের বিষয়। আমি পলিটিক্যাল পার্টটা একদম। আপনাকে বলবো। দেখুন, তৃণমূল কংগ্রেসটা তৈরি হয়েছিল কেন? 34 বছরে সিপিএমের এখানে শাসন, সেইখানে মনে হয়েছিল বা মানুষের মনে একটা ধারণা জন্মেছিল যে তৎকালীন কংগ্রেসকে রেখে সিপিএমকে এখান থেকে সরানো যাবে না। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মানুষ আস্থা ভরসা রেখে 1998 সালে 1 জানুয়ারি প্রথম যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয় বিজেপির সাথে, 1998 এবং 1999 পরপর দুটো লোকসভায় তৃণমূল প্রথম একটা সদ্যজাত শিশুর মতো ভূমিষ্ঠ হওয়ার পরেই লোকসভায় যথেষ্ট নাড়া দেয় এবং মানুষ বিশ্বাস করতে শুরু করে যে তৃণমূলকে সামনে রেখে সিপিএমকে সরানো সম্ভব। সেই প্রথম দিন থেকে কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত ছিলাম। আমার রাজনীতিটার নেশা, আমি ছাত্রজীবন থেকে রাজনীতি করি, নিশ্চিত করে কংগ্রেস করতাম। যে মুহূর্তে তৃণমূল কংগ্রেস তৈরি হয় সেই মুহূর্ত থেকে তৃণমূল কংগ্রেসের সাথে আছি। সুতরাং 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস আর আজকে 2026 সালের জুন মাসের 15-16 তারিখের তৃণমূল কংগ্রেস যদি বলেন, এর মধ্যে একটা ম্যাসিভ ট্রান্সফরমেশন হয়েছে, সেটা অ্যাকসেপ্ট করতে হবে। ট্রান্সফরমেশনটা কীরকম, তার একটা ভালো দিক ছিল, একটা খারাপ দিকও আছে। ভালো দিকটা কি, তৃণমূল কংগ্রেসটা অনেকটা কর্পোরেটাইজড হয়ে গিয়েছিল। তার কারণ আজকের দিনে রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই জায়গায় লড়তে গেলে পুরনো মান্ধাত্তামূল প্রসেসে ভোট রাজনীতি করে টিকে থাকা সম্ভব না আজকের দিনে কর্পোরেটাইজড ওয়ার্ল্ডে। সেটা একটা প্লাস পয়েন্ট। আবার মাইনাস পয়েন্ট হয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস, যেটা তৃণমূল মানে একদম মাটির সাথে মিশে থাকা একটা রাজনৈতিক দল, যেখানে মাটির গন্ধ পাওয়া একটা রাজনৈতিক দল, যার মূলত স্লোগান হচ্ছে মা মাটি মানুষ। সেটা যেন কোথাও থেকে ক্রমশ 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 মা মাটি মানুষ থেকে একটু দূরে চলে আসছিল এবং সেই ট্রান্সফরমেশনটা হওয়ার ফলে আজকে তার পরিণতি এটা হলো। এবং বিগত কয়েক বছরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে আমি বলতে পারি যে একটা রাজনৈতিক দল দীর্ঘদিন থাকলে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর তৈরি হয়। যে দলই ক্ষমতায় আসে পরের দিন থেকেই অ্যান্টি ইনকামবেন্সি শুরু হয়, ধীরে ধীরে সেটা বাড়ে। সুতরাং একটা শাসক দল আজকের দিনে, আগে বামফ্রন্টের আমলে এত মিডিয়া ছিল না, এত সোশ্যাল মিডিয়া ছিল না, কোনো কিছু ছিল না, মানুষ 10টা ঘটনা ঘটলে হয়তো 2টো জানতে পারত। আর এখন মানুষ 10টা ঘটনা ঘটলে 10টাই জানতে পারে, হয়তো অতিরঞ্জিত হয়ে 11টা জানে। সুতরাং অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর বাড়বে, এটা খুব স্বাভাবিক। ইন অ্যাডিশন টু দ্যাট, তৃণমূল কংগ্রেসের পরিচালনায় যে কারাপশানগুলো হচ্ছিল, আমি নিজে একজন ভুক্তভোগী হিসেবে বলতে পারি কোথাও একটা সেই কারাপশানগুলোকে অ্যারেস্ট করার চেষ্টা করা হয়নি। যেমন আমি আমার ক্ষেত্রেই বলি, আমি হেলথ সেক্টরে কাজ করতাম, আমি ডাক্তার, আমার একটা ডাক্তারি পরিধি আছে। হেলথ সেক্টরে কাজ করতে গিয়ে আমি যখন দেখলাম যে আমি আরজিকর মেডিকেল কলেজে যখন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারে আমি গেলাম, আমি দুবার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলাম আরজিকরে। প্রথমবার যখন ছিলাম তখন আরজিকর মেডিকেল কলেজ ইস্টার্ন ইন্ডিয়ায় প্রথম কিন্তু হয়েছিল। হেলথ ডিপার্টমেন্টটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল। আমি বলছি, ইস্টার্ন ইন্ডিয়া প্রথম ছিল। দ্বিতীয়বার যখন আমি 2023-এ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়ে গেলাম, তখন প্রিন্সিপাল হচ্ছে ডক্টর সন্দীপ ঘোষ, সেই বিখ্যাত ব্যক্তি, এবং সেখানকার স্থানীয় বিধায়ক মিস্টার রতিন ঘোষ, এবং আমার আগে ছিলেন ডক্টর সুদীপ্ত রায় চেয়ারম্যান। আমি গিয়ে দেখলাম আকাশ পাতাল তফাৎ। যে স্বর্গ দেখে গিয়েছিলাম আরজিকর মেডিকেল কলেজ, সেটা নরক হয়ে গেছে। সেখানে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, হাসপাতালের বজ্র পদার্থ পাচার হচ্ছে, হাসপাতালে সরকারি জমিতে বেআইনিভাবে স্টল তৈরি করে বিক্রি করে দেওয়া হচ্ছে, হাসপাতালে পার্কিং দুর্নীতি, হাসপাতালে ডাক্তারদের গেস্ট হাউসে কুকর্ম চলছে, হাসপাতালে টেন্ডার। সাক্ষী আপনি। আমি বলছি, হাসপাতালের একটাই লোক বা 3টে লোক ছিল, সুমন, বিপ্লব আর দীপঙ্কর বলে, পরের নামগুলো সব সামনে এসছে বলে বলছি, আমি আগে বলতাম না। এই 3টে লোকই, তারা আলপিন সাপ্লাই দেবে, তারা টেবিল চেয়ার সাপ্লাই দেবে, তারা মেডিসিন সাপ্লাই দেবে, তারা ওটি টেবিল সাপ্লাই দেবে, তারা অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই দেবে, আবার তারা ঝাঁটা বালতিও সাপ্লাই দেবে। অন্য কাউকে সাপ্লাই দিতে গেলে তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে তবে তারা সাপ্লাই করতে পারবে। এই সমস্ত দুর্নীতিগুলো যখন আমি দেখলাম, তখন আমি আরজিকরের প্রাক্তনী, আমি ওখান থেকে রাজনীতির হাতে খড়ি, ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারি ছিলাম, আমার স্ত্রী ওখানকার প্রাক্তনী, আমার মেয়ে ওখানে জন্মেছে, তখন ওখানে পড়ে। আমি কিন্তু তখন দলের সাংসদ এবং মুখপাত্র। আমার একটা নৈতিক দায়িত্ব ছিল, আমি কিন্তু কোনো মিডিয়াকে একটা কথাও বলিনি। আমি সমস্ত তথ্য, গোছা গোছা কাগজ, ডকুমেন্টস আমি 2 জায়গায় দিয়েছিলাম।
একটা নবান্নে মুখ্যমন্ত্রীর সচিবালয় আর একটা দিয়েছিলাম স্বাস্থ্য দপ্তরে। এবং তৎকালীন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে আমি হোয়াটসঅ্যাপ করে জানিয়েছিলাম যে কিছু কাগজ দিয়ে গেলাম, দেখবেন। তো আমি ভেবেছিলাম কি এটা হয়তো ইনভেস্টিগেশন হবে, যারা দোষ করেছে শাস্তি পাবে, শুধরে যাবে, সামনে আসবে না, চেঞ্জ, যারা কারাপ্ট তারা চেঞ্জ হয়ে যাবে। আমি দেখলাম উল্টে আমাকেই সেখান থেকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। প্লাস যার এগেনস্টে অভিযোগ করেছিলাম, সেই যার আমলে এই কারাপশন হয়েছিল, সেই ডক্টর সুদীপ্ত রায়, তাকে আবার আমার জায়গায় ফিরিয়ে নিয়ে আসা হলো চেয়ারম্যান করে। এবং আপনারা জানেন যে সন্দীপ ঘোষ, এই সন্দীপ ঘোষ তার এমন দাপট, সমস্যাটা হচ্ছে হেলথ সেক্টরে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো খাতায় কলমে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, কিন্তু ডিফ্যাক্টো স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ডক্টর এস.পি. দাস বলে একজন, যিনি নিজে অর্থোপেডিক সার্জন বলে দাবি করেন, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দাবি করেন। তার চোখ দিয়ে পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা মমতা ব্যানার্জি দেখতেন এবং তিনি পুরো স্বাস্থ্য ব্যবস্থায় এই দুর্নীতির র্যাকেটটা চালাতেন। তার হেল্পিং হ্যান্ড ছিল সুদীপ্ত রায়, সুশান্ত ঘোষ, এই সন্দীপ ঘোষের মতো, আর তার তলায় অভিক, বিরূপাক্ষ, সৌরভ পাল, এরা সব, আশিস পান্ডে, এরা সব ছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি দেখলাম সেই সুদীপ্ত রায়কে আবার ফিরিয়ে আনা হলো। সন্দীপ ঘোষ এত দাপুটে, সে দুবার ট্রান্সফার হলো একটা প্রিন্সিপাল। প্রথম দিন যখন সে ট্রান্সফার হলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, উলুবেরিয়া থেকে ডক্টর সনদ বলে একজনকে নিয়ে আসা হলো প্রিন্সিপাল করে। সন্দীপ ঘোষের এত দাপট, সে নিজের ঘর তালা দিয়ে চলে গেল। এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন? সব জানে। ঘর তালা দিয়ে চলে গেলেন এবং নতুন প্রিন্সিপাল এসে কলেজে ঘুরে বেড়াচ্ছে, বসার জায়গা নেই। দুদিনের মধ্যে দেখলাম আবার অর্ডার পাল্টে গেল, আবার সন্দীপ ঘোষ বহরমপুর থেকে ফেরত চলে এলো। দ্বিতীয়বার আবার সন্দীপ ঘোষ ট্রান্সফার হলো। মানস ব্যানার্জি বলে বারাসাতের প্রিন্সিপালকে সন্দীপ ঘোষের জায়গায় আরজি করে প্রিন্সিপাল করে আনা হলো। এই যে এস.পি. দাসের র্যাকেট, সুদীপ্ত রায়, সুশান্ত রায়, অভিক, বিরূপাক্ষ, তার আশিস পান্ডে যে এখন জেল খাটছে, অভিষেক সেন, এরা সব, নির্জন বাগচি, এরা সব তৎকালীন তৃণমূল ছাত্র পরিষদ করতো। এরা মানস ব্যানার্জি সেকেন্ড টাইম প্রিন্সিপাল হয়ে গেছে, 3 দিন তাকে ঢুকতে দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত তখন স্পেনে বা কোথাও গিয়েছিলেন কোনো কাজে। ওরা ওপেন বলছে, আরে মমতা ব্যানার্জিকে ফিরতে দেয়, অর্ডার কী করে পাল্টে দিতে হয় আমরা জানি। এবং দেখলাম সত্যি তাই, ম্যাডাম ফিরলেন, সঙ্গে সঙ্গে 2-3 দিনের মধ্যে অর্ডার পাল্টে গেল, সন্দীপ ঘোষ আবার চলে এলো আরজি করে, এবং মানস ব্যানার্জিকে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হলো বারাসাতে। আমি এই জিনিসগুলো বলেছিলাম বলে চক্ষুশূল হয়েছিলাম। তারপর অভয়াকাণ্ড ঘটলো 2024-এর 9 একদম দাদা, আমরা এই জায়গাটাতে আসবো, কিন্তু আমরা একটু ঘরের ভেতরটা দেখি। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার দিকে তো এত আঙুল উঠছে, আপনি তো প্রত্যক্ষদর্শী, কি হতো মিটিংয়ে? সত্যিই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউকে কথা বলতে দিতেন না? আপনারা অভিযোগ জানাতে পারতেন না? আমি আবার আপনাকে একটা কথা বলবো, দলের যে ট্রান্সফরমেশন বা যে কর্পোরেটাইজেশন হয়েছিল, সেটা নিশ্চিত করে ওনার হাত ধরে হয়েছিল। এবং এই কর্পোরেটাইজেশনে ভালো